এই পানির সমস্যার কারণে আমাদের এই জমি ফেলানো থাকে, অতিরিক্ত খরচ হয়, এই কারণে আমরা জমি ফেলাই রাখি। কোনো চাষই হয় না, চাষ হয় না, যে টাকা খরচ হয় সে টাকা দান আমরা পাই না, এই জন্য আমরা এটার খরচ কম। আর লাগানোর পরে আমাদের একবারে পানি দিছি মোটরেতে, দেওয়ার পরে আমাদের অটো হয়ে আর আমাদের এই প্রকল্পে পাটনার প্রকল্পে আওতায় আমরা 40টা প্রদর্শনী দিছি, যেখানে 80 একর জমি কাভার হয়েছে, এবং সেটা হইল বাড়ি সূর্যমুখী 3। এই সবই বীজ রাখা হবে। আমাদের খুলনা অঞ্চলে যে লবণাক্ততা নিয়ে কৃষক যেন কখনো ভয় না পায়, এইটাই আমাদের উদ্দেশ্য। এটা সৌজন্যে আকিজ ফিড। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটিএন নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। সূর্যমুখীর এই বিস্তীর্ণ ক্ষেতের মধ্যে আজকে আমাদের অবস্থান, কিন্তু এই সূর্যমুখীর পেছনে একটা গল্প আছে। সূর্যমুখীর লবণ সহিষ্ণু জাত, যে কারণে উপকূলীয় এলাকায় যেখানে লবণাক্ততার কারণে কৃষকরা চাষ করতে পারছেন না, সেখানে সূর্যমুখী হাসি ছড়াচ্ছে কৃষকদের মধ্যে। পাটনার প্রকল্পের আওতায় এই খুলনা এবং উপকূলীয় বেশ কয়েকটি জেলায় সূর্যমুখীর চাষ এখন জনপ্রিয় হচ্ছে কৃষকদের কাছে। আজকের পর্বে আমরা কৃষকদের সূর্যমুখী চাষের সম্ভাবনা এবং ভবিষ্যতে সূর্যমুখী চাষ কীভাবে বাংলাদেশের তেলবীজের চাহিদা পূরণ করতে পারে সেগুলো তুলে ধরব। সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। নড়াইল সদর উপজেলার তুলারাম ইউনিয়নের চাচরা গ্রাম। ফাগুনের রুক্ষ দুপুরের ঊষর মাঠের মাঝখানে দূর থেকে নজর কাড়ে সবুজ হলুদের আভা, যেন সবুজের মাঝে আগুনরাঙা হলুদ খেলছে গাছের মাথায়। মাঠে মাঠে এখানে হাসছে হাজার হাজার সূর্যমুখী। বাতাসে ফুলের দোলা, মৌমাছি আর প্রজাপতির গুঞ্জন, সঙ্গে পাখির কলরব। সূর্যের দিকে মুখ ঘুরিয়ে থাকা ফুলগুলো যেন আলোকিত করে তুলেছে পুরো মাঠকে। জমির লবণাক্ততা আর সেচের পানির অভাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত 5 মাস যে মাঠ পড়ে থাকত খাঁ খাঁ মরুভূমির মতো, এখন সেই মাঠে মাঠে ফসলের দোলা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 4 জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং নড়াইলের ধূসর জমিতে লেগেছে নতুনের ছোঁয়া। চাষটা খুব ভালো, এই চাষ ভালো দেখেই তো মনে করেন যে আমি উদ্বুদ্ধ হয়েছি, আরও লোকজনরে চেষ্টা করেছি। সামনের দিনে আমরা এই কোনো পতির জায়গা ফেলাই রাখবো না। হাইব্রিডসে এই বাড়ি সূর্যমুখী 3 দেখছি অনেক ভালো, ফলনটা ভালো, ফলও বড়, দানাও ভালো, পুষ্ট। সরিষার দাম আর এর দাম এক হলেও দেখছে এটা তো ফলনে বেশি। সরিষায় আপনার বিঘায় দেখছে যে সর্বোচ্চ গেলে 7 মণ 8 মণ হচ্ছে, আর আপনার এই সূর্যমুখী মনে করেন 17-18 মণ হচ্ছে। তা যদি 15 মণও হয় দেখছে যে ডবল। এর মধ্যে সবচেয়ে বেশি আশার আলো জাগিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী 3 জাতটি। প্রথমে একটু পোকায় খেয়েছিল, তখন আমি আসলে অনেক টেনশনে ছিলাম যে কি হবে, কেমন হবে। চাষিরাও হতাশ হয়ে পড়েছিল। পরবর্তীতে দেখা যায় কি না, আস্তে আস্তে যখন যত্ন নেওয়া হয় তখন ফুলটা এত বড় হবে আমিও আসলে কল্পনা করতে পারিনি, এবং চাষিরাও ভীষণ খুশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহ দিতে দেওয়া হচ্ছে বীজ, সার, কীটনাশক ও প্রয়োজনীয় প্রশিক্ষণ। কৃষকদেরকে আমরা দাম দিয়েছি, তারা বীজ রাখবে, এবং ভবিষ্যতে যে আশেপাশে কৃষক যারা আছে তারা এই সূর্যমুখী পরবর্তীতে তাদের জমিতে আবাদ করবে। আর সরিষা এবং সূর্যমুখী একই সময় আবাদ করা যায়, এবং সরিষার চাইতে এটাতে ডাবল লাভ হয়। আমরা ফলন অনেক বেশি, ডাবল লাভ হয়। ওইটা যদি 1 বিঘা জমিতে 12,000 টাকা বিক্রি করে, সূর্যমুখী প্রায় 24 থেকে 25,000 টাকা, দ্বিগুণের বেশি আবাদ হয়। এটা কৃষক বুঝতেছে এখন। আমরা আশা করি এই অঞ্চলে সূর্যমুখী 12 ফসলের একটা লিডিং ফসল হবে। সুবিধা হলো সূর্যমুখী চাষে খরচ কম, সেচের প্রয়োজনও কম। এই বীজ থেকে তেল উৎপাদন করা যায়, আর এর খোল ব্যবহার করা যায় পশুখাদ্য হিসেবে। আমনের পরবর্তী সময়ে যে জমিটা পতিত থাকে, সেই সময় সূর্যমুখী চাষ করে কৃষক পতিত জমি থেকে একটা লাভ পাচ্ছে। পাশাপাশি আমাদের প্রতি বছর তেল আমদানি করতে হচ্ছে, প্রায় 20 লক্ষ মেট্রিক টন তেল আমাদের বাড়ি থেকে আমদানি করতে হয়। সেই তেলের চাহিদা পূরণে কিছুটা সহায়তা করবে। পাটনার শুধু সূর্যমুখী না, পাশাপাশি সরিষা এবং অন্যান্য তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে সূর্যমুখী একটা গুরুত্বপূর্ণ ফসল। বাংলাদেশে বর্তমানে ভোজ্য তেলের 15% দেশে উৎপাদিত হয়, বাকি 85% আমদানি করতে হয়, যার জন্য বছরে ব্যয় হয় প্রায় 16,000 কোটি টাকা। উপকূলের পতিত জমিতে যদি সূর্যমুখী চাষ বাড়ানো যায়, তাহলে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি কমবে দেশের
তেল আমদানি নির্ভরতা। দর্শক, আমরা উপকূলীয় লবণাক্ত জমিতে সূর্যমুখীর চাষ করে কৃষকরা যে সফলতা পাচ্ছেন সেগুলো নিয়ে কথা বলতে এসেছি। আমরা রয়েছি আলকায়, যা খুলনার ফুলতলা উপজেলার একটি গ্রাম। এখানকার কৃষক রেজাউল শেখ, তিনি জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করেছেন এবং বেশ ভালো ফলন হয়েছে তার। আমরা তার সঙ্গে একটু কথা বলি। রেজাউল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনি? আলহামদুলিল্লাহ। সূর্যমুখী চাষ তো এর আগে করেছেন আপনি? মানে আপনি তো চাষাবাদই করেন, কি কি চাষ করেন আপনি? গম, শস্য, মুসুরি, খেসারি, তারপরে এবারে এই দইনচে বুনি, এইগুলো করার পরে এই বছর অফিসার, কৃষি অফিসার প্রথমে আমার সূর্যমুখী ফুলের বিচি দিয়েছে, দিয়ে কথা রেজাউল ভাই তুমি একটু লাগাই দেখো কেমন হয়। এর তেল কিন্তু খুব দামি তেল। আচ্ছা, তা আমরা সেই দামি তেলটার কথা বিশ্বাস করে আমরা এই সূর্যমুখী ফুল লাগাইছি। সূর্যমুখী ফুল আগে পাশে দেখেছি, ও দূর দূরান্ত দেখেছি, কিন্তু এরকম না। মানে নিজে কখনো চাষ করেন না, নিজে কখনো চাষ করিনি। কি মাসে বুনলেন এটা? এটা কতদিন বয়স হয়েছে, আর কতদিন লাগবে? আর 20-25 দিনের মধ্যে কাটা যাবে। আর লাগাইছি এরকম ওই মাস দেড়েক হয়েছে। আচ্ছা, গেল মাসে 17 তারিখ কি 13 তারিখে লাগানো পড়িল, তাতে একটু নাবি হয়ে গেছে। এমনি ওই বর্ষাটা হইলো, ওই সময় ওই বর্ষার কারণে বুই চাষ দিতে পারিনি, বিদায় একটু নাবি পড়ে গেছে। আর এর সময় মতো লাগালে মানে এর চেয়ে আরও ভালো ফসল হবে। একটু অন্য চাষের সাথে সুবিধা অসুবিধার বিষয় কিছু আছে কিনা এটাতে? আছে স্যার, একটু আছে। যে এই যে মনে করেন ওটা কাটিয়ে নিয়ে গেলাম, ফসল চলে গেল, কিন্তু এটা যে তেল পাবো, এর দামি তেল, তা সেটা ধার্জি করে আর কি এই সূর্যমুখী ফুলটা লাগাইছি। আচ্ছা, আপনাদের এলাকায় কৃষি কাজটা মানে আগের থেকে মনে হয় কমে গেছে, একটু লবণাক্ততা বাড়ার কারণে, সেচের সমস্যার কারণে নাকি? জি, কৃষির যে খরচ লাগে, পাম্পের সমস্যা, পানির সমস্যা, এই পানির সমস্যার কারণে আমাদের এই জমি ফেলানো থাকে, অতিরিক্ত খরচ হয়, এই কারণে আমরা জমি ফেলাই রাখি। কোনো চাষই হয় না? চাষ হয় না, যে টাকা খরচ হয় সে টাকা দান আমরা পাই না। এই জন্য আমরা এটা খরচ কম। আর লাগানোর পরে আমাদের একবারে পানি দিছি মোটরেতে, দেওয়ার পরে আমাদের অটো হয়ে গেছে। সূর্যমুখীর চাষের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? মানে কে বললো, কিভাবে? যে আমাদের আফা, ওই যে আমার মাঠ, উনি এসে বললো যে আমাদের এ করতে বলে, আমার যে আনিস ভাই আছে, সবাই মিলে আমাদের যে ফেলানো থাকে জমিটা, এবার আমরা সবাই উদ্যোগ নিয়ে, আমার ওই যে ভাই আছে রেজাউল, উনি থাকে, সবাই উদ্যোগ নিয়ে এই জমিটা কলেজে করতে হবে, সেভাবে আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু আমরা এবার প্রথমবার বুঝতে পারিনি যে এভাবে লাগাতে হয়, এবার আমরা বুঝে ফেলাইছি, এবার আমাদের আর সমস্যা হবে না। মানে ঘাটতিটা বুঝে ফেলছেন? যে আমরা ঘাটতি বুঝে ফেলাইছি। যে জমিতে কিছুই হতো না সেই জমিতে অন্তত কিছু হচ্ছে, এটা কেমন লাগছে? এটা আমাদের জন্য খুব উপকার। আচ্ছা, যে আমরা এটা অভিজ্ঞতা, আমাকে ফেলানো চাই, যদি আমরা 10 বা 20 লিটার তেল পাই, যে আমাদের জন্য, আবার এই তেলের জন্য আমাদের হাড়ের অনেক উপকার করে, আমাদের তেলটা কিনতে হলো না, এই জন্য আমাদের সুবিধা। দর্শক, আমরা সূর্যমুখী চাষের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের কৃষকদের লাভবান হওয়া এবং ফসল নিবিড়তা বাড়ানো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আরেকজন চাষি রয়েছেন, মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি নড়াইলের একজন সূর্যমুখী চাষি। এবছর তিনি বাড়ি 3 জাতের সূর্যমুখী চাষ করেছেন। আমরা তার সাথে কথা বলি। ভাই, কেমন আছেন ইকবাল ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই যে আপনার জমিতে আসলাম, মনটা ভরে গেল আসলে, মানে এই যে আল্লাহর সৃষ্টি দেখে আর কি, এত সুন্দর। চাষাবাদ তো করেন নাকি? কতদিন চাষাবাদের সাথে যুক্ত আপনি? অনেকদিন, প্রায় 88 থেকে চাষাবাদের সাথে। কি কি চাষ করতেন এতদিন? সরিষা, গম, মানে বিভিন্ন ধরনের চাষ। ফসল তো অনেক করেন, কিন্তু এই ফসলটা করে শান্তি আছে কিনা, চোখের তৃপ্তি আছে কিনা? শান্তি আছে। কিরকম সেটা? একদিক থেকে দেখতে সৌন্দর্য, আরেক দিক থেকে ফসলে অন্য ফসল থেকে ফলন ভালো, দামেও সাশ্রয়, অন্য ফসলের থেকে দামের দিক তো একটু পড়তে হয় ভালো। মানুষ নাকি আকর্ষণ হয় খুব নাকি আসে? আসে আকর্ষণ হয়, দেখতেও আসে অনেকে, আনন্দের সাথে একটা সিঁড়িও নিয়ে যায় অনেকে। আচ্ছা, সেটা আবার ক্ষতি? সেটা ক্ষতি হলে তো কিছু বলা যায় না। যদি কেউ যদি এসে ছিঁড়ে নিয়ে যায়, তার তোর মানে একটু পাহারা থাকতে হয় আর কি। পাহারা থাকতে হয়। এর আগে সূর্যমুখী যেটা চাষ করছিলেন সেটা কি ছিল, সেটা কেমন ছিল? সেটা তো লম্বা ছিল নাকি? সেটার নাম কি ছিল? হাইসন 36। হাইসন 36 সেটা, এবং এখন করলেন কোনটা? 33। দুটার মধ্যে কি পার্থক্য দেখলেন? দুটার মধ্যে পার্থক্য, 36-এর মেয়াদকাল বেশি এবং গাছ লম্বা হয়, এবং ওদের আশঙ্কা থাকে ঝড়ের, ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে, আর তার মেয়াদকাল বেশি। আর হাইসন 33টা আছে সূর্যমুখী 33, হাইসন মানে মেয়াদকাল কম এবং গাছ খাটো, বাতাসের ঝড় বাতাসের থেকে, কবলের থেকে বেশি থাকা। গাছ একটু মোটাও মনে হয়? হ্যাঁ, গাছও মোটা হয়, এবং কিন্তু ফলও বড় এবং ফলনও বেশি। আচ্ছা, এই যে গাছটাই দেখতেছি, এই গাছটা তো এই এত লম্বা হবে না? না, আর লম্বা হবে না। এটার ফুলটা কত বড় হতে পারে আপনার মতে? ফুলটা 8-10 ইঞ্চি? 8-10 ইঞ্চি নয়, 8-10 ইঞ্চি হবে। 8-10 ইঞ্চি হবে, মানে পুরোপুরি ফুটলে। এবং কতটুকু বীজ হতে পারে সেখান থেকে?
300 গ্রাম 350 গ্রাম বীজ আসবে। 300-350 গ্রাম বীজ, মানে 500 গ্রামও তো হইতে পারে। 500 গ্রামও হতে পারে। এই বীজটা তো আপনি রাখতে পারবেন। এই বীজটা এখন তো কিছু সহকারী তো পরামর্শ দিয়েছে বীজ রাখা যাবে, আমরা এবার রাখবো, রেখে আমার আগামীতে এই বীজই রাখা। তার মানে বীজটা যদি কেনা না লাগে আপনি সঠিক সময় আমি ব্যবহার করতে পারবো। সূর্যমুখী চাষটাকে অন্য চাষের চেয়ে একটু কষ্ট কম কিনা? অন্য চাষের কষ্ট কম, একটু কষ্ট হলেও মানে অর্থের দিক থেকে সাশ্রয় বেশি। সূর্যমুখী শুধু চাষই করছেন, আর কি জানেন? সূর্যমুখী ফুল আমি চাষ করেছি, গত বছর চাষ করেছি এবং বিক্রি করেছি, আর মন খানেক নিজে ভাঙায় খাইছি, এখনো খাচ্ছি আমি। কেমন মানে তেলের মধ্যে পার্থক্য আছে? তেলটা খুব ভালো। তেলের মোটামুটি আমার বিক্রি করতে দিইনি, একবার ভাঙায় খাওয়ানোর পর আমার কাছে তো আর বিক্রি করতে হবে না, এই খাতে। দর্শক, আমরা কৃষক ইকবাল হোসেনের সাথে কথা বললাম। এরকম উপকূলীয় অঞ্চলে এরকম কৃষকদের হাত ধরে সূর্যমুখী চাষ কিন্তু বাড়ছে এবং কৃষকরা হাইব্রিড থেকে সরে এসে বাড়ির 3 যেগুলোর বীজ রাখা যায়, যেগুলো নিজে চাষ করা যায়, সেগুলোতে ঝুঁকছেন। এটি নিউজের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি উপকূলীয় লবণাক্ত জমিতে সূর্যমুখীর চাষের মাধ্যমে কৃষকদেরকে লাভবান করার। এই লাভবান করার প্রকল্প পার্টনার প্রকল্পের আওতায়, সেই পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার কাছে একটু শুনি যে সূর্যমুখী চাষের মাধ্যমে কিভাবে কৃষকদেরকে তারা লাভবান করার চেষ্টা করছে। আচ্ছা মোসাদ্দেক ভাই, আগে একটু পার্টনার প্রকল্প নিয়ে কথা বলি। যে এটাকে বলা হয় যে কৃষির সবচেয়ে বড় প্রকল্প, এবং এই প্রকল্প দিয়ে আপনারা বিভিন্নভাবে কৃষকদেরকে সহযোগিতা করছেন। তার একটা বড় পার্ট মনে হয় উপকূলীয় অঞ্চল। এবং উপকূলীয় অঞ্চলে আপনারা কিভাবে কাজ করছেন কৃষকদের সাথে? উপকূলীয় অঞ্চলে আসলে আমরা ফসলের নিবিড়তা বাড়ানোর জন্য বিশেষ করে আমাদের কিন্তু 3 লক্ষ হেক্টর জমি আমাদের আসলে যে ফসলের আওতায় নিয়ে আসতে হবে, এবং হচ্ছে যে বিশেষ করে ধান ব্যতীত অন্যান্য দানাদার ফসল, গম, ভুট্টা এবং তেল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তার ভিতরে একটা সূর্যমুখী, সরিষা, এগুলা। এবং পাশাপাশি হচ্ছে আমাদের 2 লক্ষ হেক্টর জমি আমরা আসলে এটা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আধুনিক উচ্চ ফলনশীল জাত, বিশেষ করে 100+ ধানের জাত দিয়ে আমরা আগের যে জাতগুলো ছিল সেগুলো রিপ্লেস করবো, করে আমরা অন্তত 10 থেকে 15% ফলন বাড়াবো। এবং আরেকটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেশনের আওতায় আমরা প্রায় 2 লক্ষ হেক্টর জমি নিয়ে আসবো, এবং আমরা নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ ফসল তৈরি করব, করে আমরা দেশীয় চাহিদা পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করবো। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কিছু চ্যালেঞ্জ আছে আপনাদের, চ্যালেঞ্জের মধ্যে স্যালাইনিটি একটা চ্যালেঞ্জ। সেইটাকে আপনারা কিভাবে মানে স্কেপ করার চেষ্টা করছেন? যেমন সূর্যমুখী একটা উদাহরণ, সেখানে রবি মৌসুম এবং খরিফ এক মৌসুমে আমাদের প্রায় 18 থেকে 20% জমি পতিত থাকে। তো সেখানে হচ্ছে আসলে বৃষ্টি সেচ পানির প্রবল আসলে সমস্যা, প্রপার সমস্যা। তো সেখানে হচ্ছে আমরা লবণ সহিষ্ণু ফসল, এই যে সূর্যমুখী, এটা আমরা সম্প্রসারণ করতে পারি, এবং এটি কিন্তু খুব ভালো 8 থেকে 10 ডিএস পার মিটার লবণ সহ্য করতে পারি। দেখেন, যদি আমরা নভেম্বরে লাগাতে পারি, একটু আগাম লাগাতে পারি, এর ফলন কিন্তু অনেক ভালো। আপনারা দেখছেন এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে হেডটা প্রায় 1 ফুট, এবং হচ্ছে এটাই প্রায় 700 গ্রাম মতো হবে। এবং আমরা যদি সামনে আরো দেখি, এখানে মানে সবচেয়ে ভালো একটা আছে নাকি? এই যে এই ফুলটা না, এটা আমরা মাপছিলাম, এই যে 13 ইঞ্চ। এটা কি মানে এক্সপেক্টেডের চেয়েও বেশি কিনা? হ্যাঁ, মোর দ্যান এক্সপেকটেশন। কারণ হলো যে আমাদের এটা হলো যে আমাদের গড় ফলন যেটা, এটা হচ্ছে 2200 থেকে 2300 কেজি পার হেক্টরে। তো এইভাবে যদি হয় তাহলে হচ্ছে আমাদের হাইব্রিডের যে ফলন 3 টন আমরা প্রায় তার কাছাকাছি কিন্তু পাবো, বা তার চেয়ে বেশি কিন্তু পাবো। আমরা যখন এই যে বীজ বিতরণ করেছি তখনও আমরা একটা ফ্যাক্ট শিট দিয়ে দিয়েছি আসলে কীভাবে এটা চাষ করতে হবে, এবং একটা ব্রিফিংও দিয়ে দিয়েছি। এবং পরবর্তী সময়ে এই যে বীজ রাখার জন্য আমরা এই যে প্রত্যেকটা প্রদর্শনীতে আমরা 8টা করে ড্রাম দিয়েছি। এই ড্রামে তারা যাতে বীজ রেখে, যেহেতু হলো এটা বীজ রাখা যাবে, এটা উপি ভ্যারাইটি, আর হাইব্রিডও বীজ রাখা যায় না। দেখেন, বিভিন্ন দেশে এখন হলো যুদ্ধ চলমান আছে, যদি কোনো এক সময় এই হাইব্রিড বীজ যদি তারা বন্ধ করে দেয়, আমরা কিন্তু বিপদে পড়ে যাবো, তখন কিন্তু এটাই হতে পারে আমাদের একমাত্র ভরসা বা সম্ভব। এর জীবনকাল কিন্তু অনেক কম। আপনি দেখেন, ওইগুলোর জীবনকাল প্রায় 120 দিন, আর এটা হলো 85 থেকে 105 দিন। এবং হচ্ছে এটা আমরা অনায়াসে কেটে আমরা এখানে কিন্তু এই জমিতে আমরা আউশ করতে পারবো, আমরা এই জমিতে এরপরে যে পাট লাগাতে পারবো, আমরা মুগ লাগাতে পারবো, তিল লাগাতে পারবো, এমনকি ধুঁচা লাগাতে পারবো। সেক্ষেত্রে শস্যের নিবিড়তা কিন্তু অনেক বেড়ে যাবে। আবার আরেকটা জিনিস, এটার সাথে মনে হয় সাথী ফসলও চাষ করা যায়। হ্যাঁ, আমরা যদি এর ভিতরে আমরা অনেক জায়গায় আমরা এর ভিতরে আমরা মিষ্টি কুমড়া লাগিয়ে দিয়েছি, অনেক জায়গায় হচ্ছে আমরা মিষ্টি আলু লাগিয়ে দিয়েছি, কোনো জায়গায় আলু লাগানো। এটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে এটাই হতে পারবে যে আমাদের এলাকার একটা লিডিং ফসল, এবং হচ্ছে যে এই লবণকে জয় করার একটা ওয়ে হতে পারে আমার মতে। কেমন আছেন আপনি? জি ভালো আছেন না? জি ভালো আছি।
আচ্ছা ভাই, মানে যেহেতু এই অঞ্চলটা হচ্ছে আপনার অধীনে, আপনি অতিরিক্ত পরিচালক এখানকার, খুলনা অঞ্চলের ব্যাপারটা হচ্ছে যে স্যালাইনিটিটা বড় সমস্যা। তো সেই স্যালাইনিটিতে এমনও আছে যে কোনো কোনো জায়গায় নাকি ঘাসও জন্মায় না, আপনাদের এত খারাপ অবস্থা হয়ে যায়। সেখানে বিভিন্ন পদ্ধতি আপনারা করছেন, বিভিন্ন ফসলগুলোকে আপনারা আনার চেষ্টা করছেন। মানে ফসল নিবিড়তাটাকে, মানে মোট কথা হচ্ছে যে জমি ফাঁকা রাখবেন না, কীভাবে ফসল নিবিড়তাটা বাড়াচ্ছেন আপনারা এখানে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। খুলনা অঞ্চল লবণাক্ত এলাকা, এবং আমরা যেটা দেখলাম যে এখানে 57% জমি 8-এর উপরে লবণ, এই ডিএস পার মিটার। যে আমাদের এখানে যখন বর্ষাকাল থাকে, বিশেষ করে যেটা আপনার খরিফ 2 মৌসুম, সেখানে বৃষ্টিপাতে তখন লবণের কোনো প্রভাব পড়ে না। কিন্তু মেন লবণের সমস্যাটা আসে গিয়া আপনার যখন খরিফ 2-এর পরে যখন জাস্ট বৃষ্টি শেষ হয়ে গেল, তখনই মাটির নিচ থেকে লবণ ওঠা শুরু করে। কিন্তু সেখানে যদি সরিষা ঢুকানো যায় তাহলে 3 ফসলি হয়, যদি সেখানে সূর্যমুখী ঢুকানো যায় 3 ফসলি হয়। আপনি দেখেন এই যে আমাদের মাঠে এই যে গম আছে, আপনি দেখেন সরিষা, আপনি দেখেন খেসারি, সূর্যমুখী, একই সমসাময়িক ফসল। বাট এখন যদি কৃষক একটু চিন্তা করতে পারে যে আমার এই 4টা ফসলের ভিতরে আমার কোনটা বেশি লাভজনক, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোথাও যত ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানো যায়, যতগুলা ক্রপ বেশি আমাদের আরও একসাথে চাষ করা যায়, সাথী ফসল হিসাবে হোক, রিলে হোক, অথবা মানে কি বলে এটাকে, এটা চারদিকে বর্ডার লাইন হিসাবে হোক, আমাদের ইয়েটা হইলো যত বেশি ফসল দিয়ে কৃষককে লাভবান করা যায়। এই বছর আপনি আশ্চর্য হবেন যে আমরা 10,650 জন কৃষককে এক বিঘার প্রদর্শনী দিছি আমরা। এদেরকে বীজ দিছি 1 কেজি করে, তাদেরকে সার দিছি আমরা 10,650 জন কৃষক। আর আমাদের এই প্রকল্পে পাট্টার প্রকল্পের আওতায় আমরা 40টা প্রদর্শনী দিছি, যেখানে 80 একর জমি কাভার হয়েছে, এবং সেটা হইল বাড়ি সূর্যমুখী 3। এই সবই বীজ রাখা হবে। আমাদের খুলনা অঞ্চলে যে লবণাক্ততা নিয়ে কৃষক যেন কখনো ভয় না পায়, এইটাই আমাদের উদ্দেশ্য। এবং এটা চাহিদা তো ব্যাপক, মানে যারা বিশেষ করে স্বাস্থ্য সচেতন তাদের মধ্যে তো দিন দিন চাহিদা বাড়তেছে। হ্যাঁ, এটা মানে যারা বুঝতে পারছে, মার্কেট ভ্যালুটা বাড়তেছে, এটা পরিচিত বাড়তেছে, পরিচয় বাড়তেছে, কৃষক পরিচিত হচ্ছে, এটা তেল কৃষক খাচ্ছে, এবং সূর্যমুখী তেল কিন্তু খুব সুস্বাদু তেল, কৃষক খাচ্ছে, তারা উপকার পাচ্ছে, হার্টের রোগের জন্য এটা খুবই ভালো। এইভাবে আস্তে আস্তে কৃষক মধ্যে জনপ্রিয় হচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো যে কৃষককে, ভোক্তাকে, আমাদের দেশীয় ভোক্তাকে আগে এটাকে ইয়ে করা, মানে তাদের মধ্যে এটাকে আকর্ষিত করা। তারপর মানে ওর যে নিজস্ব ক্ষমতা, ও ক্ষমতা লেভেলেই ক্ষমতাই ও চলে যাবে দেশে বা দেশে, মানে পার্সেন্ট টু পার্সেন্ট চলে যাবে। এটা অনেক ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আশা করব যে আপনাদের যে উদ্যোগ, এইটা আসলে মানে একদম সততার সাথে কৃষকের মধ্যে ছড়া করবে, এবং সামনের দিনে বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা যে উদ্যোগটা নিছেন, আজকে যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার টিমের সকল সদস্যদেরকে ধন্যবাদ। আপনারা ইনশাল্লাহ আবারও আসবেন। আমাদের এই যে আপনাদের আমাদের সবার সম্মিলিত চেষ্টা ইনশাল্লাহ দেশে এগিয়ে যাবে। আপনাদের ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল। তিনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তিনি বলছেন যে কৃষকদেরকে একটা ফসলে আটকে রাখা সম্ভব না। যদিও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার জন্য কৃষিতে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে যতটুকু পারা যায় ফসল নিবিড়তা বাড়ানো, ফসলের বৈচিত্র্য বাড়ানো, সেই চেষ্টাগুলো তারা করছেন। এবং এরকম সূর্যমুখী সেখানে নেতৃত্ব দিচ্ছে এই কারণে যে সূর্যমুখীতে লাভটা অন্যান্য ফসলের চেয়ে কৃষকরা বেশি দেখছেন, এবং তারা আশা করছেন যে এবছর যে ফলন হয়েছে সামনের বছর এটা আরও বাড়বে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবে। আমরা এই উপকূলীয় অঞ্চলের কৃষক যারা কৃষি কর্মকর্তা হিসেবে কষ্ট করছেন বাংলাদেশের লবণাক্ততা কমিয়ে একটা কৃষির চ্যালেঞ্জ জয় করতে, তাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমাদের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় এটি নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিট।